তোমরা শুনছো 86.7 তোমার এফএম আর আমি আর যে সৃজন। শীত শীত কিন্তু বেশ পড়ে গেছে। লেপ কাঁথা কম্বলটা তাক থেকে নেমে বিছানায় স্থান পেয়েছে। এই মরশুমে রোদে পিঠ দিয়ে কমলা লেবু খেতে কিংবা বিকেলটা ছাদে বসে সূর্যের শেষ তাপটা অনুভব করতে করতে হয় বিমল কুমার কিংবা শঙ্করের হাত ধরে দূর পাহাড় বা ভীষণ এক গুহার ভেতরে গুপ্তধনের খোঁজে মশগুল বাঙালি। আর দিনের শেষে যখন স্নিগ্ধ জ্যোৎস্না ঘরে এসে পড়ে, কম্বল মুড়ি দিয়ে দাদু ঠাকুমার কাছে গল্প শোনা। আজকাল আর হয় না বোধহয়। শহরের নিউক্লিয়ার ফ্যামিলিতে থেকে থেকে আমরা একা থাকতে অভ্যস্ত, তাই সেই জায়গায় আমি ভাগ বসাতে এসে গেছি। আজ তোমাদের জন্য নিয়ে এসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অ্যাডভেঞ্চার উপন্যাস, মরণের ডঙ্কা বাজে। এই উপন্যাসটি তোমাদের কাছে পর্বে পর্বে আসতে চলেছে। গল্প পাঠে সৌমেন সাহা, প্রদীপ্ত চৌধুরী, দেবকুমার ভদ্র, আভা, নবনীতা, বিভা এবং আমি আর যে সৃজন। তো চলো শুরু করা যাক আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস মরণের ডঙ্কা বাজে, চতুর্থ পর্ব। ডেপুটি মার্শাল অর্ডার দিলেন। সব কনস্টেবল একত্র হয়ে গেল। কনসেশনের পুলিশের কর্মচারীরা সাহায্য করতে এগিয়ে এলো হতাহতদের হাসপাতালে নিয়ে যেতে। সেই অন্ধকারের মধ্যে টর্চ জেলে অট্টালিকার ভগ্নস্তূপ অনুসন্ধান করে আহত ও চাপা পড়া মানুষের সন্ধান চলতে লাগলো। কাজ এগোয় না। ভাঙা বাড়ির ইটের রাশি পদে পদে ওদের বাধা দিতে লাগলো। একটা চীনা মন্দিরের কাছে 4 জন লোক মরে পড়ে আছে। দুটো ছোট বাড়ি চুরমার হয়ে গিয়েছে সেখানে, এমনভাবে ভেঙে পড়েছে যে রাস্তাটা পুরো আটকে গিয়েছে। মৃতদেহগুলো টেনে বার করার উপায়ও পর্যন্ত রাখেনি। ইটের স্তূপের ওপরে উঠে আবার ওদিকে নেমে যেতে হলো, তবে জায়গাটা পার হওয়া সম্ভব হলো। বিমল চেঁচিয়ে বললে, সামনে প্রকাণ্ড বোমার গর্ত, সাবধান। সবাই চেয়ে দেখল আন্দাজ 30 ফুট ব্যাসযুক্ত একটা প্রকাণ্ড গহ্বর থেকে এখনো ধোঁয়া উঠছে এবং গর্তের ধারে এখনো ছটকানো ধাতির খোলা ভাঙার টুকরো পড়ে আছে এদিক সেদিকে। বিমল টুকরোগুলো হাতে তুলে নিয়েই আবার ফেলে দিল। আগুন গরম সেগুলো। কার্ডাইটের উগ্র গন্ধ জায়গাটায়। ওরা সবাই অবাক হয়ে সেই ভীষণ গর্তটার দিকে চেয়ে রইল। এমন সময় ওরা দেখল যে 6খানা জাপানি প্লেন সারবন্দি হয়ে দক্ষিণ দিক থেকে উঠে আসছে ওদের দিকে, ওদের মাথার উপরে। বোধহয় ওদের টর্চের আলো দেখেই ওরা আসছে। চীনা পুলিশ ডেপুটি মার্শাল হেঁকে বললেন, সাবধান, বোমার গর্তে লাফ দাও সবাই। সবাই বুঝলে এই অবস্থায় 30 ফুট ব্যাসযুক্ত এবং আন্দাজ প্রায় 15 ফুট গভীরে বোমার গর্তই সবচেয়ে বেশি নিরাপদ স্থান এখন এই গোটা চাপ এই পল্লীর অঞ্চলের মধ্যে।
ঝুপঝাপ 2 সেকেন্ডের মধ্যে ওদের কেউই আর ওপরে রইল না, সবাই গর্তের মধ্যে ঢুকে পড়েছে। বিমলও ওদের সঙ্গে লাফ দিয়েছিল, সঙ্গে সঙ্গে ওর হাঁটু পর্যন্ত পাকে পুঁতে গেল। গর্তটার মধ্যে কাদা আর জল, কাদার মধ্যে বোমার ভাঙা টুকরো মেশানো। সবাই কোনো রকমে জল কাদার মধ্যে মাথা গুজে রইল ধার ঘেঁষে, না হলে মাঝখানে থাকলে অনেকখানি নক্ষত্র খচিত অন্ধকার আকাশ থেকে দেখা যায়। তখন আর নিজেকে খুব নিরাপদ বলে মনে হয় না। ওদের মধ্যে 2 জন আমেরিকান পুলিশম্যান ওদেরকে বোঝাচ্ছিল যে এই অবস্থায় কোনো এয়ারপ্লেন যদি বোমা ফেলে ওদের গায়ে লাগবেই না, কারণ সে নাকি তার পূর্ব রণক্ষেত্রে অভিজ্ঞতার থেকে জানে যে বোমার গর্তই সর্বাপেক্ষা নিরাপদ স্থান। সবাই যেন বিরক্ত হয়ে তাকে চুপ করতে বলল এইরূপ আলোচনা এখন তাদের সঙ্গে না করতে। প্লেনগুলো অনেকখানি নিচে নেমে এসেছে এবং তীব্র সার্চ লাইটের আলোয় ওদের বোমার গর্ত এবং চারিপাশেও আরও অনেকটা দূর পর্যন্ত আলোকিত করে তুলল ওরা। ওঠবার সঙ্গে সঙ্গে পটকাবাজির মতন মেশিনগান ছোড়ার শব্দ ওদের কানে এলো, কিন্তু সেটা ধারে কাছে নয়। তাতেই ওদের কানে তালা ধরবার উপক্রম হলো। কে একজন যেন ফিস ফিস করে বললে যে যদি বাঁচতে চাই আমরা, তাহলে মাথা গুজে মরার মতন যেন এখানেই পড়ে থাকি। আগের সেই মার্কিন পুলিশম্যানটি আবার কি যেন একটা যুক্তিসম্পন্ন কথা বলতে যাচ্ছিল, সবাই তাকে চুপ করিয়ে দিল। সেই কাদা জলের মধ্যে হাত পা গুটিয়ে উপুর হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছে বিমল। অতীত বা ভবিষ্যতের কোনো কথাই সে ভাবছিল না। তার চিন্তা শুধু এখন বর্তমানকে আশ্রয় করে। সংসার নেই, অতীত নেই, ভবিষ্যৎ নেই, শুধু সে আছে। আর আছে এই দুর্বোধ্য বিভীষণ, নিষ্ঠুর বর্তমান। যে কোনো মুহূর্তে মেশিনগানগুলো ওদের জীবনলীলা সাঙ্গ করে দেবে, ওদের সমস্ত চৈতন্যের অবসান ঘটিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। সারা দুনিয়া ওর কাছ থেকে মুছে যেতে পারে যে কোনো মুহূর্তে। কাদার মধ্যে মুখ গুজে চোখ বুজে পড়ে রইল ওরা। ওর পাশে সবাই সেইভাবেই আছে। বীরত্ব দেখাবার অবকাশ নেই, বাহুবল বা সাহস দেখাবার কোনোই অবসর নেই। খোয়ারের শুয়োরের দলের মতন ওরা শুধু কাদার মধ্যে মুখ গুজে থাকতে পারে। এর নাম বর্তমান যুগের যুদ্ধ। ওরা আজ দেশপ্রেমিক বীর সৈনিক দল হলেও ওদের জন্য এর চেয়ে বেশি আর কিচ্ছু করার ছিল না। এই একই উপায় ওদের অবলম্বন করতেই হতো। অন্য কোনো কিছু করবার কোনো অবকাশ নেই। অন্য কিছু করা মানে আত্মহত্যার নামান্তর মাত্র। কানের এত কাছে এরোপ্লেনের শব্দ বিমল কখনো শোনেনি। এরোপ্লেনের বিকট আওয়াজ যেন কানে তালা ধরিয়ে দিল। ওর ভয়ানক আগ্রহ হচ্ছে একবার মুখ তুলে ওপর দিকে চেয়ে দেখে যে এরোপ্লেনগুলো কতটা গর্তের কাছাকাছি এসে পড়েছে। আওয়াজ আওয়াজ, এরোপ্লেনের আওয়াজ, মেশিন গানের আওয়াজ, কিন্তু আওয়াজ যত হলো কাজ তত হলো না। মেশিন গানের একটা গুলিও বোমার গর্তের মধ্যে পড়ল না। 2-3 বার প্লেনগুলো গর্তের দিকে নেমে এলো পুরো দমে, কিন্তু কিচ্ছু করতে পারল না ওরা। শুধুই আওয়াজ, কেবলই আওয়াজ। ক্রমে প্লেনগুলো সরে গেল গর্তের ওপর থেকে। হয়তো দেখে ভাবলো যে গর্তের লোকগুলো সব মরে গিয়েছে। মরার ওপর মেশিন গানের দামি গুলি চালিয়ে বৃথা অপব্যবহার করা কেন? সবাই গর্ত থেকে উঠে এলো। পরস্পরের দিকে চেয়ে দেখলো যে কি কাদা মাখা অদ্ভুত একটা চেহারা হয়েছে সকলকার। পুলিশের স্মার্ট ইউনিফর্ম একেবারে কাদায় আর ঘোলা জলে নষ্ট হয়ে গিয়েছে। মার্কিন পুলিশম্যানটি গর্ত ঠেলে উঠে বলল যে সে যা বলেছিল তার অভিজ্ঞতা দিয়ে তা সম্পূর্ণ ঠিক। মিনিট 15 কেটে গেল। বোমারু প্লেনগুলো আকাশের অন্যদিকে চলে গিয়েছে। কি ভীষণ আওয়াজ ছিল! বিমলের মনে পড়ল অ্যালিস তার নরম সাদা হাত দুটি তুলে কান ঢেকে বসত। অ্যালিসের সেই ভঙ্গিটা, তার মুখের কথা, এসব মনে পড়তেই বিমলের বুকের মধ্যে
কেমন একটা করে উঠল। অ্যালিস, মিনি, কি ভীষণ কালরাত্রি আজ ওদের পক্ষে। সাংঘাইয়ের এই দুর্যোগের রাত্রির কথা বিমল কি কখনো ভুলবে জীবনে? কোথায় সে সিঙ্গাপুরে ডাক্তারি করবে বলে বাড়ি থেকে রওনা হলো, আর অদৃষ্ট তাকে কোথায় কি অবস্থায় নিয়ে এসে ফেলেছে। হঠাৎ পিনাঙের মন্দিরে সেই নিষ্ঠুর চীনে মূর্তি রণদেবতার ভ্রুকুটির কথা তার মনে পড়ল। সেই দেবতা ওদেরকে তার ফাঁদে ফেলেছেন। একটা প্লেন দক্ষিণ পূর্ব দিকে একটা বস্তির ওপরে দুটো বোমা ফেলল। ভীষণ আওয়াজ হলো। অন্ধকারের মধ্যে একটা আগুনের শিখার চমক দেখা গেল, কিন্তু লোকজনের কোনো চেঁচামেচি শোনা গেল না। সেই সব জানতা মার্কিন পুলিশম্যানটি আবার বলল যে এটা নাকি 50 পাউন্ডের বোমা। সুরেশ্বর বলল, ওই দেখো, আরো একদল বম্বার দেখা দিচ্ছে ওই দক্ষিণ পূর্ব কোণে। অন্তত 12খানা ষাঁড়বন্দি হয়ে এগিয়ে আসছে এদিকে। এরা যে এলোমেলোভাবে বোমা ফেলছে না, তা বেশ বোঝা গেল। এদের ধ্বংসলীলার মধ্যে প্ল্যান আছে, শৃঙ্খলা আছে। সমস্ত শহরটা এবং তার প্রান্তস্থিত এই দরিদ্র পল্লী, চাপেই ও অন্যান্য ছড়ানো গ্রামগুলিকে ওরা যেন কতগুলো কাল্পনিক অংশে ভাগ করে নিয়েছে এবং নিয়ম করে প্রত্যেক অংশে বোমা ফেলছে। কোনো অংশই পরিত্রাণ পাবে না। বিমল লক্ষ্য করলে অন্ধকারের মধ্যে বস্তির লোকজনেরা খানা নালার মধ্যে অনেকে মুখ গুজে পড়ে আছে। একটা লোক একটা গাছের গুড়িতে প্রাণপণে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে কারো মুখ দেখা যায় না, মেয়ে কি পুরুষ তাও বোঝা যাচ্ছে না, যেন ভীত সন্ত্রস্ত প্রেত মূর্তি সবাই। সন্ধেবেলার সেই বেপরোয়া ভাব এখন আর তাদের মধ্যে নেই। এক মুঠো ছড়ানো নক্ষত্রের মতন কতগুলো বোমা পড়ল দূরের কোন একটা পাড়ায়। সাংঘাইয়ের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র যে জায়গাটা, সেই জায়গায় পুলিশম্যানগুলো সেই রকমই বলাবলি করছে। ওদিকে সেই প্লেনগুলো আবার আসছে, তবে এবার সার্চ লাইট জ্বালায়নি, অন্ধকারেই আছে। কাছেই একটা পল্লীতে ওরা 6টা বোম ফেলল, আন্দাজ এক একটা 50 পাউন্ড ওজনের। পুলিশের ডেপুটি মার্শালের আদেশে ওরা সবাই সেদিকে ছুটল। সেখানে এক ভীষণ দৃশ্য। রাস্তায় লোকে লোকারণ্য। ভয়ের চোটে সতর্কতা ভুলে সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে ছত্রাকার হয়ে পড়েছে। তারই মধ্যে এক জায়গায় একজন প্রৌঢ়া মহিলার ছিন্ন ভিন্ন বিকৃত মৃতদেহ। কিছু দূরে একটি সুন্দরী বালিকার দেহ 2 টুকরো হয়ে পড়ে আছে। তলপেটের নাড়ি ভুড়ি খানিকটা বেরিয়ে ধুলোতে লুটিয়ে পড়েছে। এইসব বিভৎস দৃশ্যের মাঝখানে এক জায়গায় একটা ছোট মেয়ে ভয়ে ঊর্ধ্বশ্বাসে চোখ বুজে ছুটে একটা ছোট মাঠ পার হতে যাচ্ছিল। পুলিশের লোক ওকে ধরে ফেলল। মেয়েটির বয়স ওই 9 বছরের বেশি নয়। সে ভয়ে এমনই দিশেহারা হয়ে পড়েছে যে প্রথমে কিছুক্ষণ কথা বলতেই পারছিল না সে। ওর হাতে একটা পুটুলি, পুটুলির মধ্যে কিছু শুকনো শুয়োরের মাংস আর গোটা কত কিশমিশ। তাকে খানিকক্ষণ ধরে জিজ্ঞাসা করার পরে জানা গেল তাদের বাড়িতে বোমা পড়বার পরে বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কে কোথায় গিয়েছে তা সে জানে না। সে কিছু খাবার সংগ্রহ করে পুটুলিতে বেঁধে নিয়ে পালাচ্ছিল। তার বিশ্বাস, চোখ বুজে ছুটে পালালে বোমা ফেলে যারা, তারা ওকে দেখতে পাবে না। তাকে ডেকে নিয়ে সেই প্রৌঢ়া মহিলাটির মৃতদেহ দেখানো হলো। খুকি চিৎকার করে কেঁদে উঠল। ওই তার মা, পাশের বালিকাটি তার দিদি। ডেপুটি মার্শাল পাড়ার একজন লোককে ডেকে মেয়েটির নাম ধাম বাপের নাম সব জানল। কারণ সে ছেলে মানুষ,
পুলিশের প্রশ্নের উত্তর সে ঠিক করে দিতে পারবে না। মেয়েটি পুলিশের জিম্মাতেই রইল, কারণ শোনা গেল যে ওর বাবা বছর 3 হলো মারা গিয়েছে। বিধবা মা আর দিদি ছাড়া সংসারে ওর কেউ নেই। একদল লোককে দেখা গেল ভাঙা বাড়িগুলো থেকে জিনিসপত্র ও মৃতদেহ টেনে বার করছে। ওরা টর্চ জেলে টর্চের মুখ নিচের দিকে নামিয়ে মৃতদেহ কি জ্যান্ত মানুষ সেটা খুঁজে বেড়াচ্ছে। পাছে ওপর থেকে বোমারু প্লেনগুলো টের পায়। বিমল তাদের মধ্যে একজনকে চিনতে পারল। সাগ্রহ এসে ছুটে গেল তার কাছে। প্রফেসর লি, প্রফেসর লি! অন্ধকারের মধ্যে বিমলকে উনি চিনলেন। বললেন, আমি আমার ছাত্রদের দলকে নিয়ে বেরিয়েছি, দেখি যদি কিছু করতে পারি। আমার মেয়েরা কোথায়? সেই সৌম্য দর্শন পরহিতব্রতী বৃদ্ধের স্নেহ সম্ভাষণে বিমলের মন আর্দ্র হয়ে উঠল। সে বলল, সে অনেক কথা। আমার মনে হয় আপনি এবং আপনার দলই এ বিষয়ে আমায় সাহায্য করতে পারবেন। প্রফেসর লি হাসি মুখে বললেন, যুদ্ধের সময়কার মনস্তত্ত্ব আলোচনা করতে এসেছিলাম, জানেন তো। এর চেয়ে উপযুক্ত ক্ষেত্র আর কোথায় পাবো সে আলোচনার? হঠাৎ একটা প্লেন মাথার ওপর এলো। সবাই কান বন্ধ করে ওপর দিকে চাইল। মার্কিন পুলিশম্যানটি চেঁচিয়ে উঠে সবাইকে কভার করতে বলল। কোথায় আর আশ্রয় নেবে ওরা? সেই তো ভাঙা বাড়ির ইটকাঠের মধ্যে মুখ গুজে থাকতে হবে তাদের। সবাই সেই দিকেই ছুটল। বিমলও সেই চীনা খুকিটির হাত ধরে টেনে নিয়ে চলল সেই দিকে। প্লেন থেকে কিন্তু বোমা পড়ল না, পড়ল কতগুলো চকচকে রূপোর বাতিদানের মতন লম্বা লম্বা জিনিস। প্লেনটা চলে গেলে ওরা সেগুলো দূর থেকে ভয়ে ভয়ে দেখল। সরু সরু রূপোর নলের মতন জিনিস, মোটামুটি হাতখানেক মতন লম্বা, ঝকঝকে সাদা। সেই মার্কিন পুলিশম্যানটি একটিকে হাতে তুলে নিয়ে বলল যে সেটা নাকি একটা ইনসেন্ডিয়ারি বম, আগুন লাগাবার বোমা, অ্যালুমিনিয়াম আর ইলেকট্রনের খোলা, ভেতরে অ্যালুমিনিয়াম পাউডার আর আয়রন অক্সাইড ভর্তি। সেই টিউবটার গায়ে 6টা করে ফুটো করা। এই দিয়ে আগুনের নাকি ফুলকি বার হয়ে আসে। এই আগুন নাকি নেভানো যায় না। জাপানিদের মতলব এবার স্পষ্ট বোঝা গেল। হাই এক্সপ্লোসিভ বোমা ফেলবার পরে লোকজন ভয়ে যখন দিশেহারা হয়ে এদিক সেদিক পালাবে, তখন ওরা শহরে ইনসেন্ডিয়ারি বম ফেলে আগুন লাগিয়ে দেবে। আগুন নেভাতে তখন কে এগোবে? কি ভীষণ ধ্বংসের আয়োজন! বিমল সেই ঝকঝকে পালিশ করা সরু টিউবটা হাতে নিয়ে শিউরে উঠল। এই টিউবের মধ্যে সুপ্ত অগ্নিদেব এক্ষুনি জেগে উঠে এই এত বড় সাংহাই শহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। সেই মার্কিন পুলিশম্যানটি আবার বলল যে এই টিউবের মধ্যে নাকি 65 গ্রাম অ্যালুমিনিয়াম পাউডার আর 65 গ্রাম আয়রন অক্সাইড আছে। ঠিক সেই সময় তাদের কিছু কাছেই আরো 2-3টে রূপোর বাতিদান পড়ল। দিনের বেলা ওরা পরস্পরের ধুলো কাদা মাখা চেহারা দেখে অবাক হয়ে গেল। প্রফেসর লি তখনও কাজে ব্যস্ত। চারিদিকে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে টেনে বার করে যাচ্ছেন তিনি। অবশ্য তিনি একা নন, তার ছাত্রদের সঙ্গে পুলিশও এসেছে, 2টো রেড ক্রসের হাসপাতালের গাড়িও এসেছে। আকাশে জাপানি বোমারু প্লেনগুলো আর চিহ্ন নেই এখন। রাত্রিটা কেটে গিয়েছে যেন একটা দুঃস্বপ্নের মতো। বেলা এখন 10টা। এখনো যে দুঃস্বপ্নের জের মেটেনি তা ভালোই বোঝা যাচ্ছে। বিনা কারণে এমন নিষ্ঠুর ধ্বংসলীলার তাণ্ডব যে চলতে পারে তা এর আগে ভারতবর্ষে থাকতে বিমল কখনো ভেবেছিল কি? এরপর খানিকটা পুলিশম্যানদের মধ্যে তর্কাতর্কি লেগে গিয়েছিল যে কোন বোমা প্লেনটা সবচেয়ে বেশি ক্ষতি করেছিল তাদের, সেই জাপানি বম্বারের বড় এক্সপ্লোসিভগুলো নাকি সেই
অগ্নিকাণ্ডের জন্য দায়ী ওই সিলভার টিউবগুলো। পুলিশের ডেপুটি মার্শাল বললেন, এখন আমাদের দেখতে হবে যে দুটি মার্কিন মহিলাকে কাল রাত্রে গুন্ডারা কোথায় নিয়ে গিয়েছে। তাদের উদ্ধারে কি উপায় করা যায় সেটাও বার করতে হবে। বোমা এখন এই বেলা অন্তত আর পড়বে না। এমন সময় একজন চীনা পুলিশ সার্জেন্ট মোটর সাইকেলে ছুটে এসে সংবাদ দিল, কনসেশনের অঞ্চলে নাকি চীনা পলাতক নরনারীদের সঙ্গে কনসেশনের পুলিশদের ভয়ানক দাঙ্গা আরম্ভ হয়েছে। ওরা ইয়াংসিকিয়াংয়ের ব্রিজ পার হয়ে যাচ্ছিল। কনসেশনের পুলিশ ব্রিজের মুখেই ওদের মেশিন গানে বসিয়েছে। তারা বলতে চাইছে যে এত পলাতক লোকের জায়গা দেবার মতন স্থান এই কনসেশনে নেই, খাবার নেই, জল নেই, গেলে সেখানে দুর্ভিক্ষ লাগবে। প্রফেসর লি বললেন, কত লোক পালাচ্ছিল? ডেপুটি মার্শাল তখন তাকে বুঝিয়ে বললেন, আমি যা শুনলাম এখন তা বোধহয় 10,000-এর কম নয়। অর্ধেক সাংহাই ভেঙে মেয়ে পুরুষ সব পালাচ্ছে কনসেশনের দিকে। আপনারা সব চলুন, একটু বোঝান ওদের। রাত্রির ব্যাপারে সব ভয় খেয়েছে বড্ড। কনসেশনের পুলিশদেরকে চলে যেতে উদ্যত দেখে বিমল বলল, আজই মেয়ে দুটির ব্যবস্থা আপনাদের করতে হবে। দেরি হলে ওদের খুঁজে বার করা শক্ত হবে হয়তো। চীনা পুলিশের ডেপুটি মার্শাল বললেন, সে বিষয়ে ওরা কিছু সাহায্য করতে পারবে না। আমাদের বদমাইশদের লিস্ট আমাদের কাছেই আছে। আমি আজ এক্ষুনি এর ব্যবস্থা করছি। ব্যস্ত হবেন না। বিদেশি গভর্নমেন্টদের কাছে এজন্য আমাদের দায়িত্ব অত্যন্ত বেশি। উই উইল ডু টেক কেয়ার অফ ইট, মিস্টার। সেই দিন সারাদিন ওরা হাসপাতালে গেল না। ডাক্তার সাহেবকে জানিয়ে দিল মিনি আর অ্যালিসের বিপদের কথা। কনসেশনে যাবার জন্য দুবার চেষ্টা করেও কৃতকার্য হল না। সে পথ লোকজনের ভিড়ে বন্ধ হয়ে গিয়েছে। তাছাড়া ইয়াংসিকিয়াংয়ের পুলের ওপারের মুখে মেশিন গান বসানো। সারাদিন ধরে কি করুণ দৃশ্য সাংহাইয়ের বাইরের বড় বড় রাজপথগুলোতে। লোকজন মোট পুটুলি নিয়ে শহর ছেড়ে পালাচ্ছে। সাংহাই থেকে হোনান যাবার রাজপথ পলাতক নরনারীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ভয়ানক গরমে এই ভিড়ে অনেকে সর্দি গর্মি হয়ে মারা যাচ্ছে। দুখানা হাসপাতালের গাড়ি ওদের সাহায্যের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু ভিড় ঠেলে অগ্রসর হওয়া সম্ভব হয়নি তাদের। সেটা দেখে গাড়ি দুখানা শহরের উপকণ্ঠে এক জায়গায় পথের ধারেই দাঁড়িয়ে রইল। একখানা গাড়ির চার্জ নিয়ে বিমল সেখানেই রয়ে গেল। সুরেশ্বর রইল তার সহকর্মী হিসেবে। শীঘ্রই কিন্তু কি ভয়ানক বিপদে পড়ে গেল দুজনেই। ওরা অনেকক্ষণ থেকেই ভাবছিল এই ভীষণ ভিড়ের মধ্যে জাপানি প্লেন যদি বোমা ফেলে তবে কি কাণ্ড হবে, তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। বেলা 2টো বেজেছে। একজন তরুণ চীনা সামরিক কর্মচারী মোটর বাইকে সাংহাইয়ের দিক থেকে এসে ওদের অ্যাম্বুলেন্সের গাড়ির সামনে নামল। বলল, আপনারা প্লিজ এখান থেকে সরে যান। বিমল বলল, কেন? জাপানি সৈন্য শহরের বড় পাঁচিল ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। এখন 2টো পাঁচিল বাকি, কিন্তু সন্ধ্যার মধ্যে ওরা সমুদ্রের ধারের সমস্ত দিকটা দখল করবে। আর আমরা খবর পেয়েছি যে 50খানা বোমারু প্লেন 1 ঘন্টার মধ্যে শহরের ওপর আবার বোমা ফেলবে। এই লোকগুলোর অবস্থা তখন কি হবে? চীনের মহা দুর্ভাগ্য স্যার। আপনারা বিদেশি, আপনাদের প্রাণ আমরা বিপন্ন হতে দেব না। আমরা মরি, তাতে ক্ষতি নেই। আপনারা সরে যান এখান থেকে। একটি গাছের তলায় একটি বৃদ্ধ বসে, সঙ্গে একটা পুটুলি, গোটা কতক মাটির হাঁড়ি কুড়ি, মুখে অসহায় আতঙ্কের চিহ্ন। সামরিক কর্মচারীটি তার কাছে গিয়ে বলল, কোথায় যাবেন আপনি? বৃদ্ধ ভয়ে ভয়ে সৈনিকটির দিকে চাইল, কিন্তু চুপ করে রইল, উত্তর দিল না। সৈনিকটি আবার জিজ্ঞেস করল, কোথায় যাবে তুমি? তোমার সঙ্গে কে আছে? এবারও বুড়ো কিচ্ছু বলল না।
বোধহয় কানে শুনতে পায় না। দেখছো না ওর বয়স অনেক হয়েছে? চেঁচিয়ে বলো। তরুণ সামরিক কর্মচারী বৃদ্ধার নাতির বয়সী কানের কাছে মুখ নিয়ে গিয়ে চিৎকার করে বললে, ও দাদু, কোথায় যাচ্ছ? বুড়ো বিস্ময়ের দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে বললে, কোথায় আর যাব, সবাই যেখানে যাচ্ছে। এখানে বসে দেখো না, বোমা পড়বে এক্ষুনি। সঙ্গে কেউ নেই? বোমার কথা শুনে বুড়ো ভয়ে আড়ষ্ট হলো। ওপরের দিকে চাইল, বলল, আমি আর হাঁটতে পারছি না, আমার আর কেউ নেই, আমাকে তোমরা একখানা গাড়ির উপর উঠিয়ে দাও। আমি ওকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিচ্ছি। বড্ড বয়স হয়েছে, এতখানি পথ ছোটাছুটি করে এসে হাঁপিয়ে পড়েছে। দুজনে ওকে ধরাধরি করে গাড়িতে এনে উঠালো। এরপর এক জায়গায় একটি গৃহস্থ পরিবারের ঠিক একই অবস্থা। গৃহিণীর বয়স প্রায় 30-32, 7-8টি ছেলে মেয়ে, সকলের ছোটটি দুগ্ধপোষ্য শিশু, বাকি সব 2, 4, 5, 7 এমনই বয়সের। সঙ্গে একটিও পুরুষ নেই, ওরাও হাঁটতে না পেরে বসে পড়েছে। জিজ্ঞাসা করে জানা গেল বাড়ির কর্তা জাহাজে কাজ করেন। জাহাজ আজ 20 দিন হলো বন্দর থেকে ছেড়ে গিয়েছে। এদিকে এই বিপদ, কাজেই মা ছেলেমেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে। কোথায় যাবেন তার ঠিক নেই। এদের অসহায় অবস্থা দেখে বিমলের খুব কষ্ট হলো, কিন্তু তার কিছুই করবার নেই। কত লোককে সে হাসপাতালের গাড়িতে জায়গা দেবে? সেদিন শহরে এমন ভয়ানক অবস্থা হয়ে গেল যে কে কার খোঁজ রাখে। মিনি ও অ্যালিসের উদ্ধারের কোনো চেষ্টাই হলো না। সারা দিন রাত এমন করেই কেটে গেল। রাত্রি শেষে জাপানি নৌসেনা সাংহাই শহরের দক্ষিণ অংশ অধিকার করল। বিমল ও সুরেশ্বর তখন হাসপাতালে। ওরা কিছুই জানত না, তবে ওরা এটুকু বুঝেছিল যে অবস্থা গুরুতর। সারা রাত্রি ধরে জাপানি যুদ্ধ জাহাজ থেকে গোলা বর্ষণ করলে। বোমারু প্লেনগুলো অবশ্য তেমন আর দেখা যায়নি, কারণ শহর প্রায় জনশূন্য। পথে ঘাটে লোকজনের ভিড় নেই বললেই চলে। রাত 3টে। এমন সময় ওয়ার্ডের মধ্যে কয়েকজন সশস্ত্র সৈন্য ঢুকতে দেখা গেল। বিমল প্রথমটা বিস্মিত হলো, তারপর মনে হলো এরা চীনা নয়, এরা জাপানি সৈন্য। ক্রমে পিল পিল করে 20-30 জন জাপানি সৈন্য হাসপাতালের বড় হলটার মধ্যে ঢুকল। চারিদিকে শোরগোল শোনা গেল। রোগীর দল অধিকাংশই বোমায় আহত নাগরিক। তারা ভয়ে কাঠ হয়ে রইল জাপানি সৈন্য দেখে। বিমল একা আছে ওয়ার্ডে। হাসপাতালের বড় ডাক্তাররা খানিক আগেই চলে গিয়েছেন। ওই এখন এখানকার কর্তা। 2 জন চীনা নার্স ভয়ে অন্য ওয়ার্ড থেকে ছুটে এসে বিমলের পেছনে দাঁড়ালো। হঠাৎ একজন জাপানি সৈন্য বন্দুক তুলে জমির সঙ্গে সমান্তরালভাবে ধরল। রাইফেলের আগায় ধারালো বনেটটা ঝকঝক করে উঠল। চোখের নিমেষে সে এমন একটা ভঙ্গি করল, তাতে মনে হলো বিমলদের দেশের সিটকি জলে মাছ ধরবার সময় জালের গোড়ার দিকে বাঁশটা যেমন কাদা জলের মধ্যে ঠেলে দেয়, ঠিক তেমনই। সঙ্গে সঙ্গে একটা অমানুষিক আর্তনাদ শোনা গেল। পাশের বিছানায় একটা চীনা যুবক রোগী শুয়ে ভয়ে ভয়ে ওদের দিকে চেয়েছিল। বনেটটা তার তলপেটে গেঁথে ফেলেছে ওরা। চারিদিকে রোগীরা আতঙ্কে চিৎকার করে উঠল। রক্তে ভেসে গেল বিছানাটা। সে এক বিভৎস দৃশ্য। বিমলের মাথা হঠাৎ কেমন বেঠিক হয়ে গেল এই নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখে। সে এগিয়ে এসে ইংরেজিতে বলল, তোমরা কি মানুষ না পশু? জাপানি সৈন্যরা ওর কথা বুঝতে পারল না, কিন্তু ওর দাঁড়ানোর ভঙ্গি বা গলার সুর দেখে ওরা অনুমান করল যে এ হয়তো ওদেরকে গালাগালি দিচ্ছে। অমনি সব কজন সৈন্য ওকে ঘিরে দাঁড়িয়ে পড়ল বন্দুক তুলে। বিমল চোখ বুঝলে। ও বুঝল এখানেই বোধহয় ওর শেষ। সেই 2 জন চীনা তরুণী নার্স
যারা ওর পেছনে এসে আশ্রয় নিয়েছিল তারা ভয়ে দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠল। হাসপাতালের সবাই বিমলকে ভালোবাসত, কিন্তু তার একই পরিণতি। এমন সময় বিমলের কান গেল পেছন থেকে একটা সামরিক আদেশের ক্ষিপ্র স্পষ্ট তীক্ষ্ণ সুরে। জাপানি ভাষা হলেও তার অর্থ যেন কোনো অদ্ভুত উপায়ে বুঝে ফেলে চোখ চাইল। দরজার কাছে দাঁড়িয়ে একজন জাপানি সামরিক কর্মচারী, লেফটেন্যান্টের ইউনিফর্ম পরা। সৈন্যরা ততক্ষণে বনেট নামিয়ে এক পাশে দাঁড়িয়েছে। জাপানি অফিসারটি এগিয়ে এসে জাপানি ভাষাতেই কি একটা প্রশ্ন করল। 3-4 সৈন্য একসঙ্গে বিমলের দিকে আঙুল দেখিয়ে কি যেন একটা বলল। জাপানি অফিসার বিমলের দিকে চেয়ে ভাঙা ইংরেজিতে বলল, হে, তুমি আমার সৈন্যদের গালাগালি দিয়েছ। তোমার সৈন্যরা কি করেছে তা আগে দেখো। এটা রেড ক্রস হাসপাতাল, এখানে কেউ যোদ্ধা নেই। অকারণে তোমার সৈন্যরা আমার রোগীটিকে খুন করেছে বিয়নেটের ঘায়ে। জাপানি অফিসারটি এবার তাচ্ছিল্যের ভঙ্গিতে রক্তাক্ত বিছানা ও মৃত রোগীর দিকে চেয়ে দেখল। তারপর বিমলের দিকে চেয়ে বলল, তুমি কোন দেশের লোক? ভারতীয়। রেড ক্রসের ডাক্তার? না, আমি চীনা মেডিকেল ইউনিটের ডাক্তার। ও, চীনাদের সাহায্য করতে এসছো ভারতবর্ষ থেকে? হ্যাঁ। আবার সৈন্যদের অপমান করতে তুমি সাহস করো? আমার সামনে আমার রোগী খুন করলো ওরা, তার প্রতিবাদ করেছি মাত্র। হঠাৎ জাপানি অফিসারটি ঠাস করে একটা চড় মারল বিমলের গালে। পরক্ষণেই সেই ক্ষিপ্র তীক্ষ্ণ স্পষ্ট সামরিক আদেশের সুর গেল ওর কানে। রাগে অপমানে চড়ের প্রবল ঘায়ে দিশেহারা ওর সেই কানে। সব কজন সৈন্য মিলে তক্ষণই ওকে ঘিরে ফেলল চক্ষের নিমেষে। দুজন ওকে পিছমোড়া করে বাঁধল চামড়ার কোমর বন্ধ দিয়ে। তারপরে ওকে নিয়ে হাসপাতালের বাইরে চলল, রাইফেলের ধাক্কা দিতে দিতে। চীনা নার্স দুজন ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। বিমলকে যেখানে নিয়ে যাওয়া হলো সেখানে একটা ছোট মাঠের মতো। একদিকে একটা নিচু বাড়ি, মাঠের এক পাশে একটা ছোট টেবিল ও চেয়ার পেতে জনৈক জাপানি সামরিক কর্মচারীরা বসে। তার চারিপাশে সশস্ত্র জাপানি সৈন্যদের ভিড়। কিছু দূরে দেওয়াল থেকে 15 হাত দূরে একরাশি রাইফেলধারী সৈন্য দাঁড়িয়ে। আরও অনেক জাপানি সৈন্য মাঠটার মধ্যে এদিক ওদিক দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এই জায়গাটাতে কি হচ্ছে ও বুঝতে পারল না। ওকে নিয়ে গিয়ে টেবিলের কিছু দূরে দাঁড় করালো সৈন্যরা। তখন ও চেয়ে দেখল দুজন চীনাকে জাপানি সৈন্যরা ঘিরে টেবিলের সামনে দাঁড় করিয়ে রেখেছে। চেয়ারে বসা সেই জাপানি অফিসারটি কি জিজ্ঞেস করছে সৈন্যদের। চীনা দুটি সৈন্য নয়, সাধারণ নাগরিক। বিমল ওদের দেখেই বুঝল সেটা। একটু পরেই জাপানি অফিসারটি কি একটা আদেশ দিয়ে হাত নেড়ে চীনা দুটিকে সরিয়ে নিয়ে যেতে বলল। জাপানি সৈন্যরা তাদের টেনে নিয়ে গিয়ে মাঠের ওদিকে যে বাড়িটা তার দেওয়ালের গায়ে নিয়ে গিয়ে দাঁড় করালো। চীনা লোক দুটোর মুখে বিস্ময় ফুটে উঠছে। তারা কলের পুতুলের মতন জাপানিদের সঙ্গে চলল বটে, কিন্তু তাদের চোখের অবাক ভাব দেখে মনে হলো তারা বুঝতে পারেনি কেন তাদের দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করানো হচ্ছে। বিমলও প্রথমটা বুঝতে পারেনি। সে বুঝল যখন জাপানি সৈন্যরা ষাঁড় করে এক জায়গায় দাঁড়িয়ে রাইফেল তুলল। একটা তীক্ষ্ণ স্পষ্ট সামরিক আদেশ বাতাস চিরে উচ্চারিত হলো। সঙ্গে সঙ্গে 10টি রাইফেল যেন একসঙ্গে আওয়াজ করে উঠল। বিমল চোখ বুঝলে। যখন সে আবার চোখ চাইল তখন প্রথমেই যে কথাটা তার মনে উঠল স্থান ও অবস্থা হিসেবে সেটা বড়ই আশ্চর্যের ব্যাপার বলতে হবে। তার সর্বপ্রথম যেটা মনে হলো, জাপানি রাইফেলের ধোঁয়া তো খুব বেশি হয় না। কেন এ কথা তার মনে হলো এই নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়ে জীবনের এই বিকট সংকটময় মুহূর্তে, সেটা কে বলে দেবে। তারপরেই বিমল দেওয়ালের দিকে চেয়ে দেখল
চীনা দুটি উপুর হয়ে পড়ে রয়েছে মাটিতে। দুজন জাপানি সৈন্য তাদের মৃতদেহের পা ধরে হিচড়ে টেনে একপাশে রেখে দিল। তারা পাশাপাশি পড়ে রইল এমনভাবে, দেখে বিমলের মনে হলো ওরা কোনো ঠাকুরের সামনে উপুর হয়ে প্রণাম করছে। মানুষকে যে মানুষ এমনভাবে হত্যা করতে পারে, বিমল তা আজ প্রথম দেখেছে হাসপাতালে, তারপর এখন দেখল। বিমল ভাবল এবার বিমলের পালা। কিন্তু চেয়ে দেখল আর চারজন চীনাকে আবার কোথা থেকে নিয়ে এসে জাপানি সৈন্যরা টেবিলের সামনে দাঁড় করিয়েছে। এবারও পূর্বের মতো কথা কাটাকাটি শুরু হলো জাপানি অফিসার ও সৈন্যদের মধ্যে। তারপর আবার পূর্বের ব্যাপারের পুনরাবৃত্তি। এই চীনা চারজনও উপুর হয়ে পড়ল দেওয়ালের সামনে, আগের দুজনের মতোই। চীনা ভাষা যদিও বা কিছু কিছু শিখেছিল বিমল, জাপানি ভাষা তো সে বিন্দু বিসর্গ জানে না। কেন যে এদেরকে গুলি করে মারা হচ্ছে, কি অপরাধে যে এরা অপরাধী, কিছুই বোঝা গেল না। আর এখানে জাপানিরাই কথাবার্তা বলছে, চীনাদের বিশেষ কিছু বলবার সুযোগও দেওয়া হচ্ছে না। বিমল ভাবছিল এই দূর বিদেশে এখনই তার প্রাণ বেরোবে। মা বাবার সঙ্গে বোধহয় আর দেখা হবে না তার। হয়তো তারা জানতেও পারবে না যে তার কি হয়েছে। শুধু একখানা চিঠি যাবে তাদের কাছে, তাতে লেখা থাকবে তাদের ছেলে মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কিন্তু অ্যালিসের কি হলো? অ্যালিসের সঙ্গেও কি আর ওর দেখা হবে না? অ্যালিসকে বড় ভালো লেগেছিল ওর। কোথায় যে তাকে নিয়ে গিয়ে ফেলেছে। বেচারি অ্যালিস, বেচারি মিনি। কিন্তু বিমলের পালা আসতে বড় দেরি হতে লাগলো। দলে দলে চীনা নাগরিকদের টেবিলের সামনে দাঁড় করানো চলতে লাগলো। তারপর তাদের হত্যাও চলছে সমানভাবে। মৃতদেহ ক্রমেই স্তূপাকার হয়ে উঠছে। এইরকম নিষ্ঠুর হত্যা দৃশ্য আর চোখে দেখা যায় না। বিমলকে এবার দুজন জাপানি সৈন্য নিয়ে গেল টেবিলের সামনে, দাঁড় করিয়ে দিল তাকেও। বিমল অনুভব করল তার ভয় হচ্ছে না মনে, কিন্তু কিন্তু একটা জিনিস হচ্ছে। জ্বর আসবার আগে যেমন গা বমি বমি করে, ওর ঠিক তেমনই হচ্ছে শরীরের মধ্যে। মাথাটা যেন হঠাৎ হালকা হয়ে গিয়েছে, আর কেমন যেন বমির ভাব। সেই জাপানি সামরিক অফিসারটি ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করল, তুমি রাস্তায় কি করছিলে? বিমল ইংরেজিতে বলল যে রাস্তায় সে কিছু করেনি, হাসপাতাল থেকে তাকে ধরে আনা হয়েছে। কোন হাসপাতাল? চীনা রেড ক্রস হাসপাতাল। তুমি সেখানে কি করছিলে? আমি ডাক্তার, ডিউটিতে ছিলাম। জাপানি সৈন্যরা একজন চীনা রোগীকে অকারণে বেনটের খোঁচায়। পেছন থেকে দুজন জাপানি সৈন্য যেন রুক্ষ স্বরে কি বলল। বিমলের মনে হলো তাকে যেন চুপ করে থাকতে বলা হচ্ছে। জাপানি অফিসারটি বলল, থামলে কেন? বলে যাও। বিমল হাসপাতালের হত্যাকাণ্ডের কথা সংক্ষেপে বলে গেল। জাপানি অফিসার চারিপাশে জাপানি সৈন্যদের দিকে চেয়ে জাপানি ভাষায় কি একটা প্রশ্ন করল। তারপর বিমলের দিকে চেয়ে বলল, তুমি সেই সৈন্যকে চিনতে পারবে? না, অত ভালো করে দেখিনি তার চেহারা, তখন মাথার ঠিক ছিল না। তাছাড়া জাপানি সৈন্যরা সবাই আমার চোখে একই রকম দেখায়, আর দেখতে অভ্যস্ত নই বলে। তুমি সিঙ্গাপুরের লোক? আমি ভারতবাসী। চীনা হাসপাতালে চাকুরি করো? হ্যাঁ। সরাসরি এসেছো চীনে? এই প্রশ্ন করার কারণ বিমল একটু একটু বুঝতে পারল। এখানে সে একটা কথা মিথ্যে বলল। এই একমাত্র ফাঁক। এই ফাঁক দিয়ে সে এবারের মতন গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা তো করবেই। তারপর যা হয় হবে। সে বলল, সরাসরি আসেনি, আন্তর্জাতিক কনসেশনে এসেছিলাম। ব্রিটিশ কনসুলেট অফিসে আমার নাম রেজিস্ট্রি করা আছে। এই সময় একজন জাপানি সৈন্য কি যেন বলল অফিসারটাকে। তার হাতে 3টে জরির ব্যান্ড। দেখে মনে হয় সে একজন কর্পোরাল কিংবা কোম্পানি কমান্ডার। জাপানি অফিসার বিমলের দিকে ভ্রুকুটি করে বলল,
তুমি একজন গুপ্তচর। আমি একথা সম্পূর্ণ অস্বীকার করছি। আমি ডাক্তার। তোমার সৈন্যদের মধ্যে অনেকেই জানে আমি হাসপাতালে ডিউটিতে ছিলাম। ওরা ধরে এনেছে। আঙুলে টিপসই দাও দুটো এখানে। বিমল দুখানা কাগজে টিপ সই দিল। তারপর জাপানি অফিসারটি কি যেন আদেশ করলো তাদের অন্য সৈন্যদের। ওকে দুজন জাপানি সৈন্য ধরে নিয়ে গিয়ে বাইরের একটা কামানের গাড়ির উপর বসালো। চারিধারে বহু জাপানি সৈন্য গিজগিজ করছে। সকলেই ব্যস্ত, উত্তেজিত। কোথায় যাবার জন্য যেন সকলেই ব্যগ্র হয়ে আছে। বিমল দেখল তাকে এরা ছেড়ে দিল না। তাই বলে মুক্তি যে দিয়েছে তাও নয়। কোথায় নিয়ে যাচ্ছে এরা? জাপানি ভাষার সে বিন্দু বিসর্গ কিচ্ছু বোঝে না। কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। মিনিট 15-র মধ্যে গড় গড় করে কামানের গাড়ি টানতে লাগলো একখানা মোটর লরি। ওর দুদিকে সাজোয়া গাড়ি চলছে সারি দিয়ে। কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না ও। সাংহাই অতি প্রকাণ্ড শহর। এর যেন কোনো শেষ নেই। ঘন্টা 2 চলবার পরে শহরের বাড়িঘর ক্রমে ক্রমে আলতো হতে লাগলো। ফাঁকা মাঠ আর ধানের ক্ষেত। চীন দেশের এই অংশের দৃশ্য ঠিক যেন বাংলাদেশ। তবে এখানে কাছাকাছি নিচু পাহাড় শ্রেণী চোখে পড়ে। কিছু দূরে একটা অনুচ্চ পাহাড়ের ওপরে ঘন ধোঁয়া। রাইফেল ছোড়ার শব্দও আসছে ওদিক থেকে। এক জায়গায় মাঠের মধ্যে পাইন বন। সেখানে কামানের গাড়িটা এসে দাঁড়িয়ে পড়ল। বিমল দেখল একটা উঁচু ঢালু মতো জায়গায় লম্বা সারি দিয়ে জাপানি সৈন্যরা উপুর হয়ে বসে রাইফেল ধরে ছুটছে। একসঙ্গে 50-60টা রাইফেলের আওয়াজ হচ্ছে। উফ, কি বিভৎস! ওপাশ থেকেও তার জবাব আসছে। এটা যে যুদ্ধক্ষেত্র এতক্ষণ পরে বিমল বুঝতে পারল। ওদিকে চীনার 9th রুট আর্মি জাপানিদের বাধা দিচ্ছে। চীনা সৈন্যবাহিনী সাংহাই ছেড়ে হটে গিয়েছে বটে, কিন্তু জাপানিরা তাদেরকে আর এগোতে দেবে না। আর একটু পরে বিমল লক্ষ্য করে দেখল পাইন বনের এক পাশে গাছের তলায় এক রাশ মৃতদেহ জাপানি সৈন্যের। স্ট্রেচারে করে বিমলের চোখের সামনে আরো 2জন মরা কি জ্যান্ত সৈন্যকে নিয়ে এলো ওরা। বিমল বুঝতে পারল না ওরা আদৌ বেঁচে আছে না মরে গেছে। একটু পরে আহতদের আর্তনাদ কানে যেতেই চিকিৎসক বিমল চঞ্চল হয়ে উঠল। পাশের একজন জাপানি সৈন্যকে বলল পিজিন ইংলিশে, আমাকে ওখানে নিয়ে চলো। সব মানুষের দুঃখই সমান। দুঃখপীড়িত মানুষের কোনো জাত নেই। তারা চীন নয়, জাপানিও নয়। একটু পরে জাপানি অফিসারের সম্মতিক্রমে বিমল হতাহত সৈন্যদের কাছে গেল দেখতে, যদি তার দ্বারা কোনো সাহায্য হয়, যদি মরার গাদায় জড়ো করা সৈন্যদের মধ্যে 2-1জন সাংঘাতিক আহত লোক বার হয়ে যায়। কারণ আর্তনাদ সেই গাদার মধ্যে থেকেই আসছিল। আসলে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিমলের কিন্তু মনে হচ্ছিল না যে এটা একটা যুদ্ধক্ষেত্র। বইয়ে পড়া বা কল্পনায় দেখা যুদ্ধক্ষেত্রের সাথে এর যেন কোনো মিলই নেই। একটা শান্ত পাইন বন, গোটা দিনে কামানের গাড়ি, রাইফেল হাতে কতগুলো সৈন্য উপুর হয়ে আছে। ওপারে পাহাড়ের ওপরে কিছু ধোঁয়া মাত্র। কেবল সম্মুখে হতাহত জাপানি সৈন্যগুলি পরিচয় দিচ্ছে যে বিমল কোনো শান্তিপূর্ণ প্রকৃতির দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে নেই। যেখানে সে রয়েছে সেখানে মানুষের জীবন মরণের সঙ্গে সম্পর্ক বড় বেশি। কিন্তু ওষুধপত্র কিছু নেই যা দিয়ে এইসব আহত সৈন্যদের চিকিৎসা চলে। এমনকি খানিকটা আয়োডিন পর্যন্ত বিমল অনেককে বলেও জোটাতে পারল না। এদের হাসপাতাল শিবির অনেক দূরে, সঙ্গে প্রাথমিক চিকিৎসার কোনো বন্দোবস্তও নেই।
জাপানি সৈন্যরা কিন্তু দেখতে দেখতে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে পাহাড়ের ওপরে চীনা সৈন্যদলের রাইফেল নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। কারণ যে কি কিছু বুঝতে পারল না বিমল। আবার কামানের গাড়িতে চড়ে সৈন্যবেষ্টিত হয়ে যাত্রা শুরু হলো। এবার জাপানিরা বিমলের সঙ্গে খানিকটা ভালো ব্যবহার করল, কারণ আহত জাপানি সৈন্যদেরও যথেষ্ট সেবা করেছে। ও যে সাধারণ সৈনিক বা স্পাই নয়, একজন অভিজ্ঞ ডাক্তার, এই বিশ্বাস জন্মেছে সকলেরই। পাহাড়ের ওপারে অনেকটা সমতল ক্ষেত্রের মধ্যে একটা ক্ষুদ্র সৈন্য শিবির। ওর মধ্যে ঢুকলেই বিমল বুঝতে পারল এটা চীন আর্মির হাসপাতাল। প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত ছিল এখানে। এখন কিছুই নেই। চীনা সৈন্য সব সঙ্গে করে নিয়ে পালিয়েছে। কেবল একটা বড় দস্তার টপ পড়ে আছে, আর কিছু ব্যান্ডেজের তুলো। হাসপাতাল শিবির থেকে 50 গজ দূরে একটা গাছের তলায় এক চীনা সৈনিককে পাওয়া গেল। হতভাগ্য, গুরুতর আহত। রাইফেলের গুলি বোধহয় জাপানিদের। তার শরীরে 2 জায়গায় বিঁধেছে। রক্তে তার ইউনিফর্ম ভিজে গিয়েছে। একে যে ওর বন্ধুরা কেন শত্রুর হাতে ফেলে পালিয়েছে কিছু বোঝা গেল না। একজন জাপানি সৈন্য ওর পা ধরে খানিকটা হেঁচড়ে নিয়ে চলল। লোকটার বেশ জ্ঞান রয়েছে। সে যন্ত্রণায় অস্পষ্ট আর্তনাদ করে উঠছে পেছন থেকে। একজন জাপানি অফিসার এগিয়ে গেল তাকে দেখতে। ওদের মধ্যে উত্তেজিত স্বরে জাপানি ভাষায় কি যেন বলাবলি করছিল ওরা। বিমল বুঝল না সেটা। হঠাৎ অফিসারটি রিভলভার বার করে আহত সৈনিকের মাথায় নলটা ঠেকিয়ে গুলি করল তাকে। লোকটা যেন রিভলভার ছোড়ার সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ল। ওর সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে সামনের দিকে এগিয়ে চলল জাপানি সৈন্যদল। বিমল শিউরে উঠল। চোখের সামনে এরকম নিষ্ঠুর হত্যা দেখতে এসে এখনো তেমন করে অভ্যস্ত হয়ে ওঠেনি। মাইল 3 দূরে একটা চীনা গ্রাম, যুদ্ধক্ষেত্রের বাঁদিকে ঘেঁষা। ডান দিকে একটা অনুচ্চ পাহাড় শ্রেণীর দিকে জাপানি অফিসাররা ফিল্ড গ্লাস দিয়ে কি যেন দেখছে সবাই। সেদিকে আঙুল দিয়ে একে অপরকে কি যেন দেখাচ্ছে। বিমল বুঝল ওই পাহাড়টা বর্তমানে 9th রুট আর্মের দ্বিতীয় ঘাঁটি। প্রথম ঘাঁটি ছিল পূর্বত্য পাইন বনের সামনের পাহাড়। সেটা অনেক আগেই গিয়েছে। এক স্থানে একদল জাপানি সৈন্য গোল হয়ে দাঁড়িয়ে জটলা করছে। তাদের পাশ দিয়ে বিমলদের দল কামানের গাড়ি নিয়ে চলে গেল। ওরা যেন খুব উত্তেজিত হয়ে কি যেন বলাবলি করছে। বিমল বুঝতে পারল না। একজন পিজিন ইংলিশ জানা জাপানি সৈন্যকে জিজ্ঞেস করল সে। ওখানে কি হচ্ছে? সৈন্যটি বলল যে সাংহাই শহর এখন নাকি ওদের হাতে। আজ সকালেই ওদের হাতে চলে এসছে পুরো শহরটা। এত বড় সাংহাই শহর তোমাদের হাতে সবটা এসেছে? প্রথমে ওর কথার কোনো উত্তর দেয় না সেই সৈন্যটি। তারপর একটু বিরক্ত হয়ে বলে যে একটু আগেই নাকি ওরা টেলিফোনে খবর পেয়েছে গোটা শহর এখন ওদের দখলে। যুদ্ধ হলো কখন? এর উত্তরে সেই সৈন্যটি বলে যে কাল সারা রাত প্রায় 200 বম্বার প্লেন নাকি বোমা ফেলেছে। শুনেছে বিস্তর লোকও নাকি মারা গিয়েছে গোটা সাংহাই জুড়ে। 1002 তো শুধু চা পেতেই মরেছে। আর শুনেছি কনসেশনে বোমা ফেলে 200 পলাতক চীনাকে নাকি মারা হয়েছে। ভয়ানক যুদ্ধ হয়ে গিয়েছে। হবেই তো। আমাদের বাধা দেবার কেউ নেই। সাংহাই আর এমন কি সারা এশিয়া আমরা দখল করব। তোমাদের ভারতবর্ষ তো বটেই। দেখে নিও তুমি। নাও এখন এগিয়ে চলো। বিমল ভাবছিল
সুরেশ্বর কি বেঁচে আছে? বোধহয় নয়। চা পেই পল্লীর অত্যন্ত কাছে চ্যাংসোলিন অ্যাভিনিউতে চীনা রেড ক্রস হাসপাতাল। জাপানি বম্বারগুলো বিশেষ দৃষ্টি ছিল হাসপাতালের ওপর। কাল রাতেই সুরেশ্বরের ডিউটি থাকবার কথা সেখানে। সম্ভবত হাসপাতাল গুড়িয়ে দিয়েছে। রোগী, ডাক্তার, নার্স শুদ্ধ গোটা হাসপাতাল। ভাগ্যে অ্যালিস মিনি ওখানে ছিল না। কিন্তু আন্তর্জাতিক কনসেশনে বোমা ফেলে আশ্রয়হীন চীনা নরনারীদের মেরেছে, এই কথাটা বিমল বিশ্বাস করতে পারল না। আন্তর্জাতিক কনসেশনে বোমা ফেলতে কেউ কখনো সাহস করে কি? ওটা নিতান্ত বাজে কথা মনে হয়। ভবিষ্যতে আন্তর্জাতিক কনসেশনের সম্পর্কে বিমলের এই অলৌকিক শ্রদ্ধা ও সম্ভ্রমের ভাব দূর হয়ে গিয়েছিল। সাংহাই অধিকার করার পূর্বে ও পরে জাপানি বম্বার প্লেনগুলো সেই কনসেশনের পবিত্রতা মানেনি। এ সংবাদ বিমল আরও ভালো জায়গা থেকে এর পরে শুনেছিল। পথের মধ্যে একটা চীনা গ্রাম, বড় বড় ভুট্টা ক্ষেতের মধ্যে। তখন সন্ধ্যা হবার বেশি দেরি নেই। পূর্বত্য পাহাড় ও পাইনবন থেকে অন্তত 5 মাইল তখন আসা হয়েছে। জাপানি সৈন্যের একটা দল গ্রামটা দেখেই উল্লসিত হয়ে উঠল এবং সবাই তক্ষুনি হামাগুড়ি দিয়ে মাটিতে প্রায় বুক ঠেকিয়ে চুপি চুপি অগ্রসর হতে লাগলো গ্রামখানার দিকে। বিমল শুধু ভাবছিল, ভগবান করেন গ্রামটাতে যেন কোনো লোক না থাকে, সব যেন পালিয়ে যায় ওখান থেকে। কিন্তু তা হলো না। এই গ্রামের লোক যুদ্ধের বিশেষ কোনো খবর রাখত না। সাংহাই থেকে অন্তত 15-16 মাইল দূরে এই গ্রামখানা। এরা বেশ নিশ্চিন্ত ছিল যে চীনা 9th রুট আর্মি তাদের রক্ষা করছে। হঠাৎ যে 9th রুট আর্মির ঘাঁটি ছেড়ে দিয়েছে তা ওরা সম্ভবত জানত না। জাপানি সৈন্যরা গ্রামখানাকে আগে চুপি চুপি গোল করে ঘিরে ফেলল। গ্রামে অনেকগুলো সাদা সাদা খোলার ঘর, খড়ের ঘর, শস্যের গোলা, দোকানপত্রও আছে। বেশ করে ঘেরার পরে জাপানি হঠাৎ একযোগে ভীষণ পৈশাচিক চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে নিদ্রিত নরনারী ঘুম ভেঙে বাইরে এসে অনেকেই দাঁড়ালো। অনেকে ব্যাপারটা কি বুঝতে না পেরে বিস্ময় ও কৌতূহলের দৃষ্টিতে জানলা খুলে চেয়ে দেখতে লাগলো। তারপর যে দৃশ্যের সূচনা হলো তা যেমন নিষ্ঠুর তেমনই অমানসিক। বিমলের চোখের সামনে বর্বর জাপানি সৈন্যরা নিরীহ গ্রামবাসীদের টেনে টেনে ঘর থেকে বার করতে লাগলো এবং বিনা দোষে বেয়োনেটের কিংবা বন্দুকের কোদর ঘায়ে তাদের মধ্যে 7-8 জনকে একদম মেরেই ফেলল। তাদের একটা ছুতোও আছে, তারা নাকি বাধা দিয়েছিল, তাই মেরেছে। বাকিগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখল। চারিধারে রাইফেল হাতে জাপানি সৈন্যদল। 2-3 খানা খড়ের ঘরে আগুন লাগিয়ে দিল তারা। 2টো ছোট ছোট বাছুরকে ভয় দেখিয়ে মজা করতে লাগলো তারা। একটা পিচ গাছের ডালগুলোকে অকারণে ভেঙে গাছটাকে ন্যাড়া করে দিল। তবুও বিমল সবটা দেখতে পাচ্ছিল না। একে অন্ধকার, গ্রামটা লম্বায় বড়। ওদিকে কি হচ্ছে না হচ্ছে সে জানে না, তার সামনে যেগুলো ঘটছে সেগুলোই সে কেবল জানে। তবে নারী ও শিশুকণ্ঠের চিৎকার শুনে মনে হচ্ছিল ওদিকে জাপানি সৈন্যরা ঠিক বুদ্ধদেবের বাণী আবৃত্তি করছেন না। মিনিট 20-25 এরকম চলল, বেশিক্ষণ ধরে নয়। গল্প পাঠে সৌমেন সাহা, প্রদীপ্ত চৌধুরী, দেবকুমার ভদ্র, আভা, নবনীতা, বিভা এবং আমি আরজে সৃজন। শেষ হলো আজকের পর্ব। আবার ফিরব পরবর্তী পর্বে আরও বেশি রহস্য ও আরও বেশি উত্তেজনা নিয়ে। তো ততদিনের জন্য নিচ্ছি বিদায়। ভালো থেকো, ভালো রেখো। আর আমি আরজে সৃজন, সাইনিং অফ।
হবে।